নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। আজ বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। নির্বাচনে অনিয়মের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি। 12 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে পুরো দেশ। সুষ্ঠু ভোটে স্থিতিশীলতার আশ্বাস সাধারণ মানুষের। পরাজিতরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় না এলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ার শঙ্কা। এবং পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত। দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। নির্বাচন সামনে রেখে পুরো দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় 31 দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ। এদিকে 9 ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে শেষ ফাল্গুনেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান ইতিমধ্যেই বড় শহরগুলোতে বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা ও পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন বিএনপি চেয়ারম্যান। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল না আগে, এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে। এই খালগুলোকে আমরা পুনর্খনন করতে চাই। রাজধানী ঢাকা নানাবিধ সংকটের মধ্যে অন্যতম হলো বস্তিবাসীর জীবনযাপন। সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া সেসব মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেবার কথাও জানান তিনি। অন্যদিকে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কেয়ার নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। গ্রামের নারীদের কাছে, গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে, এবং সেজন্যই আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ফ্যামিলি কার্ড ছাড়াও কৃষক কার্ডের আশ্বাসের পাশাপাশি বিভিন্ন জেলায় যেসব অঞ্চলভিত্তিক সংকট আছে সেসব নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। আমরা কৃষক ভাইদের কাছে সার, তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রভাবে একটি ফসলের বীজ, কীটনাশক, সার আমরা পৌঁছতে চাই কৃষক ভাইদের কাছে সরাসরি। জনমানুষ বলছে নির্বাচিত হলে এসব আশ্বাস যেন ভুলে না যান নেতারা। সামনে যে নির্বাচন আসতেছে, যে প্রতিশ্রুতিগুলি নেতা দিচ্ছে, সামনে সেই প্রতিশ্রুতিগুলো যেন রক্ষা করে সামনের যে গণঅভ্যুত্থান হয়েছে এরকম যেন পুনরাবৃত্তি না ঘটে, এরকম চিন্তা ভাবনা নেতাদের হওয়া উচিত। বিগত দিনে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেখা গেলো সব বাস্তবায়ন হয় নাই। কিন্তু যেহেতু অভ্যুত্থান হয়ে গেছে, যার কারণেই অভ্যুত্থান করা হলো, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যেন প্রতিফলন হয়। জানা গেছে শুক্রবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে বিএনপি। ধারণা করা হচ্ছে নারী ও তরুণদের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বিএনপির ইস্তেহার। যুবক ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ঘোষিত হবে বিএনপির ইস্তেহার। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। আজ নগরের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগ জুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। একই দিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে আনন্দ মিছিল নেতাকর্মীদের।
বুধবার দক্ষিণের এই জনপদে পা রাখবেন বিএনপির শীর্ষ নেতা। এজন্য পুরো নগরী ছেয়ে গেছে ব্যানার ও ফেস্টুনে। নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে চলছে নির্বাচনী জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। এদিন সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর 12টায় পৌঁছবেন জনসমাবেশ স্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন আশা নেতাকর্মীদের। গোটা বরিশাল অঞ্চলের মানুষ তার জন্য অপেক্ষা করছে, এক নজর দেখার জন্য, তাকে বরণ করার জন্য। আমরাও তাকে বরণ করার জন্য প্রস্তুত। জনসমুদ্রে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা এবং উনি যে আবেদনটি সাধারণ মানুষের কাছে রাখবেন সে আবেদনটি যেন কোনো বাধা বিঘ্নহীনভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আগামীকালকে দেশনায়ক জনাব তারেক রহমান বেলা 11টায় এখানে আসবেন। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এই মঞ্চেই আগামীকাল ভাষণ দেবে বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। নেতাকর্মীরা বলছেন তার সেই ভাষণ শুনবার জন্য এখন লাখ লাখ নেতাকর্মীরা অপেক্ষা করছেন। যে ভাষণে উঠে আসবে দক্ষিণের জনপদের ভাগ্য উন্নয়নের রোডম্যাপ। পরে বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর আগে 2005 সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল এসেছিলেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ। এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে সব পরিষ্কার হওয়ার পরও একটি দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। এদিকে গাজীপুরে জনসভায় জামায়াত আমির বলেন, এবার ভোটে অনিয়মের চেষ্টা হলে প্রতিহত করা হবে। জামায়াত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়। সোমবার বেলা 11:30টায় জনসভা স্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষি ভিত্তিক শিল্প গড়া সহ দেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। জানান নদী বাঁচানোর প্রত্যয়। আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, যারা এই কাজটি করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন বা কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে রাখা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে। শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে দুইটা কারণে। প্রথমত, বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয়। দ্বিতীয়ত, দলীয় আনুগত্য দেখে অসৎ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয়। পরে গাজীপুরের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল থেকে 49 জন ঋণ খেলাপি নির্বাচন করছে, তাদের বাদ দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছে, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এদিকে মিরপুরে প্রচারণায় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে জামায়াত। বহু কথা আমরা দিয়ে দেই সমাজকে, শুধু রাজনৈতিক নেতারা না, আমরা পরস্পরের মধ্যে অনেক কিছু দিয়ে দেই, কিন্তু পরে ভুলে যাই এটা যে আমার মানতে হবে। এই এগ্রিমেন্টটা মানলে সমাজের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়।
বুধবার লালমনিরহাট ও কুড়িগ্রামে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ। রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, পাল্টাপাল্টি অভিযোগে সরব প্রার্থীরা। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা দেখছেন বিএনপি প্রার্থীদের। নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জোরালো হচ্ছে প্রচারণা। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ তুলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশও দেন তিনি। ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেন, আগে একটি দল ইতিহাস বিকৃতি করত, এখন আরেকটি দল তার পুনরাবৃত্তি করছে। এদিকে ঢাকা ১৬ আসনে প্রচারণায় চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী আমিনুল হক। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে। তারা ইতিহাসকে বিকৃত করেছে এবং নানা ধরনের উদ্ভট তথ্য উপস্থাপন করেছে। এখন আমরা একই জিনিসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এবং এটা এখন জাতির সামনে স্পষ্ট যে এই দুইটা দল, এটা হলো মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আমার যে পরিকল্পনা, সেখানেও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা কাজ করছি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারে নেমে নির্বাচন বানচালের শঙ্কা প্রকাশ করেন ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। অন্যদিকে নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান ঢাকা ৮ আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির। যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, আর তারা চেষ্টা করবে যে নির্বাচনটাকে পুরনো কায়দায় করার, নির্বাচন কেন্দ্র দখল করার বা নির্বাচনকে প্রভাবিত করার, নানাভাবে জোচ্চরিত করার, এই ধরনের চেষ্টা থাকবে। আমরা ইনশাআল্লাহ এটাও কমিটমেন্ট দিচ্ছি, আমাদের কেউ কেন্দ্র দখলে যাবে না, আমাদের কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না। প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিউট্রাল থাকবেন। নিজ নিজ দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি সাম্য ও ন্যায়ের দেশ গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। সব শ্রেণী পেশার মানুষ চাইছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্বে আসুক নির্বাচিত সরকার। বিশ্লেষকদের মতে গ্রহণযোগ্য নির্বাচনের পর পরাজিত দল বা জোটকে নিতে হবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা। যদি এর ব্যত্যয় হয় তবে গণতন্ত্র এবং দেশের স্থিতিশীলতা ধরে রাখা হবে অসম্ভব। মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমিনবাজারের ভাঙ্গা ব্রিজ এলাকা। শীতের সকালে সাভারের মোতালেব তার দলবল সহ অন্য সব দিনের মতো মাছ শিকারে নেমেছেন। উন্মুক্ত সরকারি সব জলাশয়ে যা মাছ পাওয়া যায় তা বিক্রি করে সংসার চলে তাদের। 1.5 যুগেরও বেশি সময়ের জেলে জীবনে কয়েক দফা চেষ্টা করেও জেলে কার্ড করতে পারেননি মোতালেব। নতুন সরকারের কাছে একটি জেলে কার্ডই এখন একমাত্র চাহিদা। মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, এই 3টা মাস খুবই বেকার থাকি। এটা আমাকে ফ্যামিলি নিয়ে চলা খুবই অসম্ভব ভাই। এই পরিস্থিতিতে যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের যদি কিছু একটা সহযোগিতা করতো তাহলে আমাদের লাগে খুব ভালো হতো ভাই। ওই দলেরই আরেক সদস্য বাদল, তিনি চান নির্বাচনটি সুষ্ঠু হোক। ভালো একজন সরকার চাই, 15 বছর থেকে ভোট দিতে পারি না, অবশ্যই সুষ্ঠু নির্বাচনে ভোট দেবো। এই দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এইসব সাধারণ মানুষ। রূপগঞ্জের মায়েশারা বেগমও শ্রমজীবীদের প্রতিনিধি। চলতি বছর 1 বিঘা জমিতে সবজি ফলিয়েছেন তিনি। সবজির ফলনও হয়েছে ভালো, তবে অন্য সব বছরের মতো ন্যায্য দাম মিলছে না এবারও। সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্র তার খোঁজ রাখেনি কোনো সময়ে। স্বামী মারা গেছে আজকে 20 বছর ধরে। আমি আজ পর্যন্ত একটা কোনো বিধবা কার্ডও পাই নাই, বয়স্ক কার্ডও পাই নাই। এখন তো সামনে ভোট, এখন তাহলে কি চান? যে শান্তি চাই, দেশের শৃঙ্খলা চাই, ভালোভাবে চলা চাই। গ্রাম থেকে এই মেগাসিটির দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। জীবন এখানে যান্ত্রিক, আত্মকেন্দ্রিক, তবে এখানেই দানা বাঁধে 24-এর অভ্যুত্থান। রাজপথে রক্ত ঝরানো বন্ধুর স্বপ্ন কি পূরণ হচ্ছে এবার? অনেক বছর পর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা চাই নতুন একটি বাংলাদেশে এমন একটি সরকার আসুক, প্রশাসনিক সেক্টরে যে স্বজনপ্রীতি এইসব জিনিসগুলো থাকবে না। এবার একটা ফেয়ার ইলেকশন হবে এবং জনগণই এবার বাছাই করবে যে তারা কাকে ক্ষমতায় চায়।
বিগত কয়েকটি ভোটের অভিজ্ঞতা ভালো নয় কারোরই। সব দিক বিবেচনায় 12 ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনটি হতে হবে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য। এটির ব্যত্যয় হলে দেশে তো বটেই, বহির্বিশ্বেও ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। দেশের স্বার্থে এবং নিজেদের অস্তিত্বের স্বার্থেই এই দলগুলো সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা উচিত। যারাই বিরোধী দল হন তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, সংসদে যান, সরকারি দলকে টুটি চেপে ধরেন। বৈষম্য বিলোপের জন্য যে গণজোয়ার, তার আকাঙ্ক্ষা পূরণের অন্যতম অনুষঙ্গ নির্বাচন। তাই সবার জন্য সমান সুযোগ রেখে শুরু হোক নতুন দিন। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বহুমুখী সমীকরণের পথে আছে এই ভূখণ্ড। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল হতে হবে সব পক্ষকে, কারণ নির্বাচনের দিন, নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক দলগুলোর আচরণেই নির্ভর করবে ভবিষ্যতে কোন পথে হাঁটবে এই বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে 11 দলীয় ঐক্য তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তারা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এদিকে নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান এনসিপির। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া, মহল্লা, অলিগলি। নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালান বিএনপি নেতারা। ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে 11 দলীয় জোট। জনগণ তা মেনে নেবে না। প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও কায়সার কামাল। ভবিষ্যতের কথা যা বলছি, সততার সাথে, ইমানের সাথে তারা সেটা বিবেচনায় নিয়ে আমাকে মূল্যায়ন করবেন। নারী সদস্যকে এই আসন্ন নির্বাচনে প্রার্থী করে নাই, সে দল কিভাবে নারী সম্বন্ধে বলে, নারী ক্ষমতার সম্বন্ধে বলে? ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা সাইনবোর্ড দেখাচ্ছে, তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর 2 আসনের জামায়াতের প্রার্থী শামীম সাইদি। প্রচারণায় কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করেন বাগেরহাট 2 আসনের দাড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। আমাদের নেতাকর্মী যারা রয়েছে, যারা প্রচারণার কাজ করছে, তারা বাধার সম্মুখীন হচ্ছে। 12 তারিখে আপনারা সকলে বিজয়ের একটি সুসংবাদ সকলে পাবেন ইনশাআল্লাহ। নাটোর 3 আসনে পদযাত্রায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুমিল্লা 4 আসনে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, 12 তারিখ চাঁদাবাজদের অধ্যায় বন্ধ হয়ে যাবে। 12 তারিখ সূর্য ডুবার সাথে সাথে তোমার এই ধান্দা এবং চাঁদাবাজির সূর্য ডুবে যাবে। প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। পঞ্চগড় 1 আসনে গণসংযোগ ও উঠান বৈঠকে ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান 11 দলের প্রার্থী সার্জিস আলম। আপনাদের সবাইকে জানাই খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী একটি দল, এমন অভিযোগ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহাদি আমিন বলেন, গেল 1 সপ্তাহে তারেক রহমানের বিরুদ্ধে 29টি ভুয়া তথ্য প্রচার করেছে দলটি। এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানানো হয়। সোমবার চট্টগ্রামে নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধে এলডিবি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের অবদান স্পষ্ট করতে গিয়ে জামায়াত ইসলামের আমিরের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম।
ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের পরিবর্তে কর্নেল অলিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা দেখছে বিএনপি। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের অভিযোগ, ইতিহাস বিকৃত করে বয়ান তৈরি করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে। এ সময় নির্বাচনে পর্যবেক্ষক সংগঠনের সংখ্যা ও বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে উদ্বেগ জানিয়ে মাহাদি আমিন বলেন, বিএনপি চেয়ারম্যানকে নিয়ে গেল এক সপ্তাহে 29টি ভুয়া তথ্য প্রচার করছে একটি দল। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। বুধবার তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আকাশপথে বরিশাল ও ফরিদপুর যাবেন বলেও জানান মাহাদি আমিন। একটি দলের শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিস নির্বাচন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ভোট সুষ্ঠু করতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় শুধু ইসি নয়, অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। বিএনপির বিরুদ্ধে গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন আসিফ মাহমুদ। একটি দল এবং প্রশাসনের কেউ গণভোটে না ভোট দেওয়ার পক্ষে কার্যক্রম চালাচ্ছে এবং নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। তাদেরকে দেখেছি যে তারা অন স্টেজ সামনে এসে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কিন্তু মাঠ পথে তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখছি, যেটা তাদের দ্বিমুখী ভূমিকা বলে আমরা মনে করি। এক ধরনের মুনাফিকই তারা করছেন বলে আমরা মনে করি। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের প্রার্থী নির্ধারণ করেছে। আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম, তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার, সেটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও দেশের গর্ব। সর্বজনীন পরিকল্পনা তৈরি করে দেশ গড়তে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। রাজধানীর গুলশান লেক পার্কে মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বলেন, শুধু প্রতিবন্ধীরা নয়, সমাজের পিছিয়ে পড়া সব মানুষদের নিয়েই কাজ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের অংশগ্রহণ জরুরি। সেই আবশ্যিকতায় শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত মতবিনিময়ে জাইমা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের খোঁজ খবর নেন। যানবাহন, রাস্তায় চলাচলের সমস্যার পাশাপাশি সর্বজনীন শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা ও প্রতিবন্ধীদের বেকারত্ব সমস্যার কথা শোনেন। সকল ভৌত অবকাঠামো সমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয়, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। আমাদের সাথে যারা আছেন, অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একই স্কুলে, যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। ইশারা দোভাষীর সহায়তায় কর্মক্ষেত্রে নিজেদের সংকটের কথা তুলে ধরেন বাক শ্রবণ প্রতিবন্ধীরা। আমার সাথে যারা চাকরিতে নিযুক্ত হয়েছে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, আমার কিন্তু প্রমোশন হয়নি। বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে, আমার স্যালারি বাড়ানো হবে, কিন্তু আমাকে সেটি করা হয়নি। এ সময় জাইমা রহমান বলেন, দেশ গড়তে সর্বজনীন পরিকল্পনা তৈরির জন্য প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি জরুরি। আপনাদেরকে যদি নেওয়া হয় দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। মতবিনিময়ের পর্যবেক্ষণে একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধী নাগরিকদের আরও বেশি কথা বলার সুযোগ হবে বলেও প্রত্যাশা করেন ব্যারিস্টার জাইমা রহমান। আপনারা তো দেশের গর্ব। আমার মনে হয়
এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেনসেশনাল। আমরা চাই যে এইরকম আরো আপনিও আরো সুযোগ পাবেন, হয়তো আপনিও আরো সুযোগ পাবেন এরকম আরো প্ল্যাটফর্মে আসতে, আরো কথা বলতে, জানতে, শিখতে আর একসাথে কাজ করতে। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান বিএনপি চেয়ারম্যানের মেয়ে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আছেন। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে দ্য ইকোনমিস্ট। সর্বশেষ সংখ্যায় প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার 60 বছর বয়সী তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতে ইসলামের অগ্রগতি শহরের মধ্যবিত্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি তারেক রহমানের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বর্তমান বাস্তবতায় তার জন্য বড় রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার রাত 1:30টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। শবে বরাতের রাত 10টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথম শ্রীবর্দী উপজেলা হাসপাতালে এবং পরে ময়মনসিংহে নেওয়া হলে রাত 1:30টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে নিজ নির্বাচনী এলাকা শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। জামায়াত, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। শীর্ষ নেতাদের এক্স অ্যাকাউন্টে ভারত থেকে জেনারেট করা ম্যালওয়্যারের মাধ্যমে সাইবার হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিতর্কিত পোস্টকে সাইবার হামলা হিসেবে অভিহিত করেন দলটির নেতারা। একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত বলেও দাবি করেন তারা। এদিকে সাইবার হামলায় জড়িত থাকার সন্দেহে বঙ্গভবনে এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল ব্যবহার করে নারী বিদ্বেষী এক পোস্ট ঘিরে ব্যাপক উত্তাপ ছড়ায় ভোটের মাঠে। আলোচনা সমালোচনার পর মঙ্গলবার একই ধরনের একটি পোস্ট দেয়া হয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আইডি থেকেও। এসব ঘটনার পর থেকে দলটির পক্ষ থেকে দাবি করা হয়, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে সাইবার হামলা হচ্ছে তাদের শীর্ষ নেতাসহ দলটির সামাজিক মাধ্যমগুলোতে। এ অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলটির নেতারা অভিযোগ করেন, ভারত থেকে জেনারেট করা ম্যালওয়্যার দিয়ে সাইবার হামলা চালানো হয়েছে। একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত বলেও মন্তব্য করেন তারা। ইন্ডিয়াতে এই ম্যালওয়্যারটা প্রস্তুত করা হয়েছে, সেটা বাংলাদেশে এসে প্রথমে এখানে অরিজিন মেইল বক্সটা হচ্ছে যে NEMBOX06.BCC.gov.bd। আমরা মামলার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, আমরা খুব দ্রুততার সাথে আমরা মামলা করব ইনশাআল্লাহ। এই সমস্ত কাজ করে আসলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যেই জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে রোকা যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নারীদের সম্মান, নারীদের নিরাপত্তা, নারীদের ক্ষমতায়নের ব্যাপারে বিশ্বাস। এদিকে জামায়াত নেতাদের অ্যাকাউন্টে সাইবার হামলায় জড়িত থাকার সন্দেহে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি। মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দিলে বঙ্গভবন থেকে তদন্তের আশ্বাস দেয়া হয়েছে বলে জানান দলটির নেতারা। তবে এ বিষয়ে বঙ্গভবন থেকে এখনো কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেয়া হয়নি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। এমবিআর এর অটোমেশন জটিলতায় ভোগান্তিতে ব্যবসায়ীরা 2 দিনের ইউপি পেতে 2 সপ্তাহ অপেক্ষা। রফতানিতে ধীরগতি, প্রস্তুতি ছাড়াই ডিজিটাল বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স
SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাহিনীটির পোশাক ও কাজেও আসবে পরিবর্তন। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে পুলিশের এলিট ফোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি ও আনসারের দক্ষ সদস্যদের নিয়ে গঠিত বিশেষায়িত এই বাহিনীর যেমন অনেক সাফল্য রয়েছে, তেমনি রয়েছে নানা বিতর্ক। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভিন্নমত দমন ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয় আন্তর্জাতিক পরিসরেও আলোচিত। দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই বাহিনীকে ঢেলে সাজানোর কথা। নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে, পোশাকগুলি বানানো শুরু হয়েছে, তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। এদিকে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে কেবল সেনাবাহিনীর মাধ্যমে এ পর্যন্ত 7,731টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সেনাবাহিনীর যে উদ্ধারকৃত অস্ত্রগুলি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে সেনাপ্রধান বলেছেন, ভোট নিয়ে সরকার, ইসি, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরে সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে সেনা ক্যাম্পে পরিদর্শন করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। পরে ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। নির্বাচনে 3 বাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল, আমরা সবাই আগ্রহী। নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে, ইনশাআল্লাহ আমরা সেটা দেব। পবিত্র শবে বরাত বা ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র এই রজনীতে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রাখা হয় নানা আয়োজন। বাদেশা ধর্মীয় আলোচনার পর দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য করা হয়েছে বিশেষ মোনাজাত। আল্লাহর রহমত আর রমজানের আগমনী বার্তা নিয়ে এসেছে পবিত্র শবে বরাত। হাদিস শরীফে বর্ণিত আছে, শাবান মাসের এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, গুনাহ মাফের সুযোগ পান অসংখ্য মানুষ। তাই তো মাগরিবের নামাজের শুরু থেকেই মুসল্লিরা নামাজ আদায় করতে থাকেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এরপর হয় লাইলাতুল বরাতের তাৎপর্যপূর্ণ আলোচনা। বাদেশা আবারও ধর্মীয় আলোচনার পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। ব্যক্তি, জাতি, দেশ সবার সুখ সমৃদ্ধি ও গুনাহ মাফের জন্য করা হয় বিশেষ দোয়া। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, গুনাহ মাফ এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন তারা। মাগরিবের নামাজ আদায় করেছি। মাগরিবের নামাজ আদায় করার পরে আমি দেখেছি যে এখানে কোরআন তেলাওয়াত হামদরাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। মা বাবার জন্য দোয়া করি, দেশের জাতির সবার জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই ভালো রাখে। আজকে নামাজ পড়েছি এবং দোয়া করতেছি, সারা রাতি দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন যে আসলে আমাদের তো গুনাহের শেষ নাই, আমরা আসলে পাপিষ্ট বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আমার মা বাবা, তারপর বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করছি যেন আগামীতে বাংলাদেশ উন্নত হয়। অনেক রকমের নামাজ পড়েছি, আজকে শবে বরাত, সেই কারণে এই বাইতুল মোকাররমে আসা হচ্ছে। আমার বাংলাদেশের সমস্ত জগৎ, সব জাতি হিসাবে সকল জাতিকে যাতে করে আমরা হেফাজত করে আল্লাহ পাক এই কামনা করে আজকে রাত্রিতে আমরা আরো দোয়া করব
মুসলিম উম্মাহ যাতে করে ভালো থাকি, সমস্ত ধর্মের লোকরা যাতে করে ভালো থাকে। এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তাই রাজধানী সহ সারা দেশের মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। প্রতারণার ফাঁদে পড়ে রুশ যুদ্ধে বাংলাদেশিরা, যেতে না চাইলে অকথ্য নির্যাতন, পরিবারের সঙ্গে অনেকের যোগাযোগ বিচ্ছিন্ন, রাশিয়ার পথে পা বাড়ানোর আগে সতর্কতার পরামর্শ। এনবিআরের ডিজিটাল বিড়ম্বনায় ভুগছেন রফতানিকারকরা। তাদের দাবি, কাস্টমস বন্ড অটোমেশন সফটওয়্যারের ত্রুটি আর প্রক্রিয়াগত বিলম্বে জটিলতা বেড়েছে এলসি খোলায়। 2 দিনের ইউপি পেতে বর্তমানে সময় লাগছে 2 সপ্তাহ পর্যন্ত। ছোটখাটো সমস্যার সমাধান মিললেও বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই এনবিআরের কাছেও। পুরোপুরি প্রস্তুতি ছাড়াই বাধ্যতামূলক এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরাও। MS আরেফিনের রিপোর্ট। রপ্তানিকারকরা শুল্কমুক্ত সুবিধায় যেসব কাঁচামাল আমদানি করেন তা দিয়ে পণ্য পুরোপুরি রপ্তানি হয়েছে কিনা তা যাচাই করে কাস্টমস বন্ড অফিস। এতদিন তা দপ্তরে দপ্তরে কাগজে কলমে করা হলেও স্বচ্ছতা নিশ্চিত করে সময় বাঁচাতে 1 জানুয়ারি থেকে বন্ড অটোমেশন কার্যক্রম CBMS বাধ্যতামূলক করেছে এনবিআর। ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত অটোমেশন ঠিকই হয়েছে এনবিআর এর দপ্তরে, তবে কমছে ব্যবসার গতি। ইমপ্লিমেন্টেশন নিয়ে আমাদের কিছু ফ্যাক্টরি ডেফিনেটলি ইউপিতে যায় সমস্যা হচ্ছে। এটা সফটওয়্যারেও কিছু ইস্যু আছে, আর সবাই পারছে না। এটা যেমন আমাদের ফ্যাক্টরি পারলো, আমরা কম্পিউটার বা আমাদের লোকজনের ভালো কিছু লাগা। অনেকগুলো ছোটো ছোটো ফ্যাক্টরি আছে যাদের অটোমেশন বা স্পেশাল কম্পিউটার ডিভিশনে হয়তো দুর্বলতা আছে। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ড যুক্ত নেই, অভাব রয়েছে ডিউটি ড্রব্যাকের সমন্বয়ে। বিল অব এন্ট্রি যেমন দেখা যাচ্ছে না, তেমনি কাঁচামাল সংক্রান্ত তথ্য সিস্টেমে সময় মতো পাচ্ছেন না তারা। ইউপির জন্য সাবমিট করার পর আমরা 15 দিনও আমাদের মেম্বার মেলগুলো ইউপি পাচ্ছে না। এমনকি যারা এই সফটওয়্যারটা তদারকি করতেছেন, মানে কাস্টমস কর্মকর্তারা, তারাও এই সফটওয়্যার সম্পর্কে ভালো কোনো আইডিয়া নেই। অন্যদিকে কোএফিশিয়েন্ট টেস্ট করার জন্য ড্যাডও রয়েছে, তাদেরও কোনো ভালো আইডিয়া নেই। আপনি একটা বিদ্যমান ম্যানুয়াল সিস্টেমকে বন্ধ করে রাতারাতি যদি সফটওয়্যার দেন, তাহলে আমাদের কিন্তু এক্সপোর্ট থমকে যাবে। এনবিআর এর সরল স্বীকারোক্তি, ছোটখাটো সমস্যা ঠিক করতে পারলেও বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান নেই সংস্থাটির কাছে। টুকটাক প্রবলেম যেগুলো এগুলো থাকবে, আমাদের নলেজে আসবে, আমরা অ্যাড্রেস করব। এটা আমাদের এই রিটার্নের ক্ষেত্রে হয়েছে, আমরা করেছি। এখানে ক্ষেত্রে হবে এটা যে কোনো আপনি ব্যবহার না করা পর্যন্ত বুঝবেন না যে এটার সমস্যাটাকে। সংশোধন পর্যন্ত বেড়ে যাওয়া ব্যবসার খরচ বহন করবে কে, এমন প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, প্রশিক্ষিত কর্মকর্তা আর মসৃণ প্রযুক্তি না হলে অধরাই থেকে যাবে কাঙ্ক্ষিত উদ্যোগ। আমাদের দেশে অনেক সময় পূর্ব প্রস্তুতিটা ভালো না হয় এবং বাস্তবায়নটার মধ্যে সমস্যা থাকে। ভালো জিনিসও অনেক সময় আবার এটা অন্যভাবে অন্যদিকে চলে যায়। ব্যবসায়ীরা ব্যবসা বান্ধবভাবে এটাকে ইউজ করা, সেটা যাতে নিশ্চিত করে তখন এটা যাতে বাধ্যতামূলক করা হয়। CBMS এর মাধ্যমে অনলাইনে ইউপি দেখভালের দায়িত্বে রয়েছে এনবিআর এর 3 কাস্টমস বন্ড কমিশনারেট। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এদিকে বন্দরের টোল রোড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। শ্রমিক কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। টানা 3 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করার পর মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। এতে কন্টেইনার ও বাল্ক কার্গোবাহী জাহাজের জেটিতে অবস্থানকাল বেড়েছে। পণ্য লোডিং, আনলোডিং ও ডেলিভারিতে ধীরগতির কারণে জাহাজ নির্ধারিত সময়ে জেটি ছাড়তে পারছে না। আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির মধ্যে দুপুরে বন্দরের টোল রোড এলাকা অবরোধ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর সংগঠনটির নেতারা বন্দর অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশে বহু জায়গা আছে, সেখানে তারা বন্দর তারা লিজ দিতে পারে, তারা চুক্তি করতে পারে। এটা লাভজনক প্রতিষ্ঠান, সরকার এটা বিদেশিদের কাছে ইজারা না দিক। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আমরা আমাদের কর্মসূচিকে আজকে থেকেই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরে
কর্মবিরতি ঘোষণা করছি। সরকার যে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছে, আমাদের এই কর্মসূচি প্রলম্বিত না করা ছাড়া আর কোনো উপায়ও নাই। বর্তমানে বন্দর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। বন্দর এরিয়ায় আমাদের নিরাপত্তার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট আছি, সচেতন আছি। এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ ঘটবে না। ধর্মঘটের প্রভাবে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্দরে প্রায় 54,500 কন্টেইনার আটকা পড়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। 15 দিন আগেই মুকুলের মৌমৌ গন্ধে মাতোয়ারা নওগাঁর আম বাগান। বরেন্দ্র অঞ্চলের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের মিষ্টি সুবাস। গাছে গাছে সোনালী রঙের অপরূপ সাজ, যা একদিকে চোখ জুড়াচ্ছে, অন্যদিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাগান মালিকদের। এবার শীতের প্রভাব তুলনামূলক কম থাকায় স্বাভাবিক সময়ের অন্তত 15 থেকে 20 দিন আগেই আমের মুকুল ভরে উঠেছে নওগাঁর বাগানে। অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। দিগন্ত জুড়ে বিস্তীর্ণ আম বাগান, মৃদু বাতাসে দোল খাওয়া গাছে গাছে হাজারো মুকুলে তৈরি হয়েছে এক নান্দনিক পরিবেশ। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আম বাগানগুলোতে জানুয়ারির শেষ সপ্তাহেই একসাথে ফুটেছে আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা নওগাঁর বাগান। শীত কম থাকায় কাঙ্ক্ষিত ফলন পেতে এখন থেকেই মুকুলের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। বাড়িফোর, কাটিমন, নাগফজলি, হিমসাগর, আম্রপলি এমন 23 জাতের সুস্বাদু আমের বাগান রয়েছে বরেন্দ্র এলাকায়। এবার অনুকূল আবহাওয়ার কারণে অন্তত 20 দিন আগেই এসব বাগানে মুকুলের সমারোহ, আর এতেই উজ্জীবিত বাগান মালিকরা। গতবারের থেকে এখন আপাতত মুকুল অনেক আগেই চলে আসছে, ইনশাল্লাহ অনেক ভালো মুকুল আসছে। আশা করা যাচ্ছে এবার আম ভালোই হবে, আবহাওয়া আমাদের অনুকূলের মধ্যেই আছে। অন্যান্য বছরের তুলনায় এবারকার ঠান্ডা বেশি কারণে গাছের মুকুল একটু আগে আসছে আর কি। প্রত্যেক গাছে 80% হয়ে গেছে, 20% যেগুলো আছে ওগুলো হয়তো আর সামনে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। মুকুল দেখা যাবে, পাতা দেখা যাবে না, এত পরিমাণ মুকুল আসছে। আর আমরা গাছেও প্রচুর পরিচর্যা করেছি, হরমোন। বরেন্দ্র অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদন হয় আম্রপলি জাতের আম। 8 থেকে 10 বছর আগে গড়ে ওঠা এসব বাগানের তুলনামূলক ছোট গাছ থেকেই জ্যৈষ্ঠের শুরুতে বাজারে আসে বিপুল পরিমাণ আম। আবহাওয়ার বর্তমান ধারা বিবেচনায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ। এবং অলরেডি আমাদের কৃষকের পাশে আমরা আছি। মুকুল আসার 1 মাস আগে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে এগুলোকে বাগানকে পরিষ্কার করা হয়েছে। গতবারের তুলনায় ইনশাল্লাহ আমরা আরো ভালো ফলন পাবো। গেল বছর নওগাঁ থেকে আম্রপলি ও বাড়িফোর সহ 4টি জাতের প্রায় 3000 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে জেলায় 31,400 হেক্টর জমির আম বাগান থেকে প্রায় 4,40,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটার দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমবাগান। শতবর্তী গাছ কেটেও ব্যবহার করা হচ্ছে ভাটার জ্বালানি হিসেবে। এতে আমের উৎপাদন হুমকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবৈধ ভাটার কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কথা বলেনি স্থানীয় প্রশাসন। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। সবুজ প্রকৃতির মাঝে ইটভাটার চিমনি ছড়িয়ে যাচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। এতে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতিকর প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বাগানের মধ্যেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। এর দূষণে নষ্ট হচ্ছে আম গাছ। একই সঙ্গে শতবর্ষী গাছ নির্বিচারে কেটে ব্যবহার করা হচ্ছে ভাটার জ্বালানি হিসেবে। ভাটায় ব্যবহার করা হচ্ছে কৃষি জমি ও নদী তীরের মাটি। ইটভাটা দূষণে জেলার অন্যতম অর্থকরী ফসল আমের বাণিজ্য হুমকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, আম সহ অন্যান্য ফসলে রোগবালাইয়ের অন্যতম কারণ ইটভাটার দূষণ। অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলে অবৈধ ইটভাটার কার্যক্রম। আগুনের তাপটা এসে অনেক কিছু ক্ষতি করে। আমের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং আমের স্বাদও নষ্ট হয়ে যাবে। আবাদি জমিটা ওই কেটে তারা বিলীন করে দিচ্ছে, সেখানে ধান হতো, অর্থকারী ফসল হতো, সেগুলো আর হচ্ছে না। উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য কনস্ট্রাকশন দরকার, সেখানে ইট লাগবে, কিন্তু যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে, বাগানগুলোকে রক্ষা করতে হবে এবং পরিবেশের জন্য বিপর্যয় না ঘটে সেটা দেখা দরকার। জেলা জুড়ে 1.5 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে 20টির। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি স্থানীয় প্রশাসন। বিভিন্ন অবৈধ ইটভাটাগুলোকে এনফোর্সমেন্ট করেছে, ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমরা
মানে যোগাযোগ রক্ষা করতেছি মোবাইল কোর্টের মাধ্যমে, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কোনো একটা ইটভাটার কারণে হচ্ছে না, সেই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই তাহলে আমরা তদন্তের ভিত্তিতে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। গত 6 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের 12ঘড়িয়ায় ছাড়পত্র না থাকায় 9টি ইটভাটাকে 32 লাখ টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। সম্ভাবনার শেরপুরে গারো পাহাড়, যেখানে অবহেলার গল্পই বেশি, পর্যটনের আনন্দে, তুলসী মালার সুগন্ধে। এই স্লোগানে শেরপুর জেলাকে ব্র্যান্ডিং করা হলেও প্রত্যাশা পূরণ হয়নি দীর্ঘদিনেও। নানা প্রতিকূলতায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা, আর সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে ফিকে হয়ে যাচ্ছে তুলসী মালার ঘ্রাণ। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ে অপার সম্ভাবনাময় এ জেলাটি আজও অবহেলিত। এখানে নেই আধুনিক হোটেল, মোটেল ও ট্যুরিস্ট পুলিশ। শিক্ষা ও যোগাযোগেও পিছিয়ে, নেই মেডিকেল কলেজ ও রেল লাইন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসের এই পাহাড়ে হারিয়ে যাচ্ছে হাতিসহ বন্য প্রাণীও। শেরপুর থেকে শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলার ছবি নিয়ে রিপোর্ট। পাহাড় আর বনে সমৃদ্ধ প্রকৃতির বাতাসে মিশে থাকা তুলসী মালার ঘ্রাণে ভরপুর শেরপুর জেলা। এই সুগন্ধ আর পর্যটনের আনন্দকে ধারণ করেই ব্র্যান্ডিং করা হয় এ জেলাকে। ভারতের মেঘালয় রাজ্যের গা ঘেঁষা গারো পাহাড়ের সৌন্দর্যে ভরপুর এই পর্যটন এলাকাতে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি আধুনিক হোটেল, মোটেল, নেই ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তা আর সুযোগ সুবিধার অভাবে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অপরদিকে অনুন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাতে চরম উদাসীনতা, শিল্পভিত্তিক ব্যাপক কর্মসংস্থানের অভাব এবং অকেজো স্থলবন্দর সহ শেরপুরের পরতে পরতে রয়েছে অবহেলা আর বঞ্চনার ছাপ। পাহাড়ি জনপদে বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। উন্নয়নের ছোঁয়া পাহাড়ের গভীরে না পৌঁছানোতে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে। অবহেলার শিকার এখানকার প্রকৃতিও। হুমকির মুখে পাহাড়ের সৌন্দর্য, বন্য হাতি সহ বিপন্ন নানা বন্যপ্রাণীর আবাসস্থল। এসব সমস্যা সমাধান সহ মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রেলপথ নির্মাণের দাবি সাধারণ মানুষের। উচ্চ শিক্ষার মাত্রার ব্যবস্থা নেই, সেই জন্য আমাদের মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি থাকে আমাদের অনেক ভালো হতো। স্বাস্থ্যসেবার জন্য উন্নত হাসপাতাল প্রয়োজন এবং উন্নত ডাক্তার, নার্স প্রয়োজন, তাহলে আমরা ভালো স্বাস্থ্যসেবা পেতে পারি। শেরপুরে ভালো কোনো কর্মস্থান থাকতো, আমাদের এখানে ভালো ভালো শিক্ষিত লোকগুলো কর্ম করে খাইতে পারতো। পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসার আহ্বান শিক্ষাবিদদের। মানুষের জনজীবনের ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে হাতির জন্য মানুষ মারা যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই হাতি মানুষের দ্বন্দ্বটা যাতে সহজে নিরসন হয়। বন্য হাতির আক্রমণ, দারিদ্রতা নিরসনে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা সহ জেলার আর্থসামাজিক উন্নয়নের তাগিদ অনুভব করছেন বিশিষ্ট নাগরিকরা। মানুষ বেঁচে থাকার তাগিদে এই বন্য হাতিগুলিকেও তারা মেরে ফেলছে, যার জন্য পরিবেশের ভারসাম্য ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। স্থলবন্দরটাকে যদি পূর্ণাঙ্গ একটা বন্দর হিসাবে যদি সরকার বিবেচনায় নেন, তাহলে শেরপুরের আর্থসামাজিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। শেরপুর জেলায় প্রায় 18 লাখ জনসংখ্যার মধ্যে 12,84,283 জন ভোটার রয়েছেন। সময় সংবাদ, শেরপুর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম চায়ের আড্ডা। কর্মসংস্থানের অভাব, অনুন্নত শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রের বেহাল দশা সহ নানা সংকট রয়েছে সীমান্তবর্তী জেলা মেহেরপুরে। প্রয়োজন কৃষিভিত্তিক পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ। বিগত সময়ে চাহিদার ঝুলি অনেকটাই ফাঁকা এই জেলার সাধারণ মানুষের, আর সেই চাওয়াকে পাওয়াতে পরিণত করতে যোগ্য জনপ্রতিনিধি বেছে নিতে চান জেলাবাসী। তাই আসন্ন নির্বাচনে প্রতিশ্রুতির পাশাপাশি কার্যকর পরিকল্পনার প্রতিশ্রুতি চান ভোটাররা। চার আড্ডায় মেহেরপুরের প্রত্যাশার কথা শোনাচ্ছেন বেনিয়ামিন। আমি আছি মেহেরপুর 1 আসনে সদর উপজেলার গভীরপুর এলাকার চায়ের আড্ডায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের প্রার্থীদের কাছে কি প্রত্যাশা সেটি জানব। আগামী দিনে এমন একজন চাই যাতে আমাদের কৃষকের কথা সংসদে উঠায় বা বলে। এমন একটি সরকার আমাদের দরকার যেটা আমাদের গরিব দুঃখী সর্বসাধারণের কথা চিন্তা ভাবনা সে করবে। যে লোকটা ভালো হবে তাকে যাতে আমরা ভোটটা দিতে পারি। শিক্ষিত, মার্জিত এবং সৎ যোগ্য ব্যক্তি অবশ্যই একজন প্রার্থীকে হতে হবে। আমাদের ছোট জেলা হিসেবে আমাদের যে উন্নয়নটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। যদি বিনিয়োগ সৃষ্টি করতে পারে এবং একটি ইপিজেড জোন তৈরি করতে পারে সেক্ষেত্রে আমাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। কোন প্রার্থী যোগ্য দেশ পরিচালনা করার জন্য সেই প্রার্থীকে আমি ভোট দিয়ে নির্বাচিত করব। সেই নির্বাচনটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী নেবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম চায়ের আড্ডা। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বইছে নির্বাচনী আমেজ। 9 উপজেলা 3 পৌরসভা নিয়ে গঠিত 298 নম্বর একমাত্র সংসদীয় আসনটিতে ভোট মানে সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং স্থিতিশীল ভবিষ্যতের আশা। জাতীয় ও আঞ্চলিক রাজনীতি নিয়ে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলার চায়ের আড্ডায় সেই প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী জিতেন বড়ুয়া। আমি আছি খাগড়াছড়ি পার্বত্য জেলার 298 নং একমাত্র সংসদীয় আসনের খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ খমংপুরি এলাকার চায়ের আড্ডায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথা জানাবো। খাগড়াছড়িতে যে দুর্নীতি, এই দুর্নীতিকে যারা লাভক করবে তাদেরকে আমরা এবারে প্রার্থী হিসাবে আমরা নির্বাচিত করব। ভার্সিটি হোক অথবা মেডিকেল কলেজ হোক একটা প্রতিষ্ঠা করে দিতে পারলে ওনাকে আমরা জয়যুক্ত করব। পায় বাঙালির জন্য যেটা মানে শুভকামনা হয়, সম্প্রীতি বজায় রাখতে চাই, ওইরকম প্রার্থীকে আমরা ভোট দিয়ে নিশ্চিত করছি। যে প্রার্থী নির্বাচিত হয়ে ডাঙ্গা চাঁদাবাজ মুক্ত বা আমাদের সাম্প্রদায়িক রক্ষা করতে পারবে তাকে আমরা এবার খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত করব। স্বেচ্ছায় নয়, প্রতারিত হয়ে অংশ নিতে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যুদ্ধে যেতে না চাইলে করা হয় শারীরিক ও মানসিক অকথ্য নির্যাতন। রুশ সেনাবাহিনীতে এমন বাংলাদেশি কতজন আছেন এই তথ্য নেই কারো কাছে। হতভাগ্যদের কেউ কেউ মারা গেছেন, অনেকেরই যোগাযোগ বন্ধ পরিবারের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন তারা যে প্রতারিত হয়ে যুদ্ধে যাচ্ছেন সেই বার্তাটা মিশনকে পাঠাতে হবে। পাশাপাশি রাশিয়ায় যাবার পথে পা বাড়ানোর আগে সর্বোচ্চ সতর্ক থাকতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান উন্নত জীবনের আশায় গিয়েছিলেন রাশিয়ায়, কিন্তু রিক্রুটিং এজেন্সির প্রতারণায় তাকে যেতে হয় রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে। একসময় সৈনিকদের মাধ্যমে জানতে পারেন রুশ ভাষার চুক্তিনামায় লেখা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো দেখে সে বলে আপনার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ আছে। প্রায় একই ধরনের অভিজ্ঞতা রাশিয়া থেকে পালিয়ে আসা মুন্সিগঞ্জের মোহন মিয়াজিরও। প্রেস অ্যাসোসিয়েটসকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা জানান। চুক্তি স্বাক্ষর করানো হয়েছে, তোমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবে না। এর আগে বিবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন নামে একজন রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যান। আর লক্ষ্মীপুরের সালমা আক্তার বলছেন গত বছরের মার্চ মাসে তার স্বামী আসগর হোসেনের সঙ্গে যখন তার সবশেষ কথা হয়েছিল তখন সে জানিয়েছিল তাকে রাশিয়ান আর্মির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই সালমার। আমাদের দেশে ফিরাই না এটা বলছিল। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয় রাশিয়ায় ভালো বেতন ও নিরাপদ চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ফাঁদে ফেলা হচ্ছে। তারা ভাবছেন বৈধভাবে কাজের জন্য রাশিয়া যাচ্ছেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। একই গ্রামের একাধিক বাংলাদেশি তারা রাশিয়াতে গিয়ে তারা পরিবার যোগাযোগ নেয়, ব্যুরো অফ ম্যান পাওয়ারের তাদের ছাড়পত্র নিয়ে সমস্ত কিছুর কথা বলে কাজের কথা নেওয়া হচ্ছে, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর তারা আসলে সেই কাজটা পায়নি। যখন একটা ফ্রন্টলাইন একটা যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পরে তাদেরকে ওই ধরনের অবস্থা থেকে ফিরিয়ে আনা, এবং আমরা যতদূর জানি যে চুক্তিপত্রগুলো হয় সম্পূর্ণভাবে রাশিয়ান যে ভাষায়। এটার ফলে সেখানে যে কি লেখা রয়েছে তিনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন না। যুদ্ধক্ষেত্র থেকে যারা ফিরে এসেছেন এর বাইরে কত বাংলাদেশি রাশিয়ান ফ্রন্টলাইনার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে তার সঠিক হিসেব নেই। তবে গত বছরের ডিসেম্বরে সময় টেলিভিশনের হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি রুমে অন্তত 28 জন মানুষ আছেন যারা এই দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দিশেহারা। রাশিয়ান দূতাবাস বা রাশিয়া বাংলাদেশ দূতাবাস এইদের সহযোগিতা ছাড়া আপনার কিন্তু কত লোক যুদ্ধে আছে, কোথায় আছে, তারা কারা, এই আইডেন্টিফাই করাটা কিন্তু খুব কঠিন কাজ। এই বিষয়টা আমার মনে হয় যে আরও গভীরভাবে অবশ্যই দেখবে,
এবং এদেরকে এই ধরনের তৎপরতা থেকে যদি বন্ধ না করা যায়, এটা আসলে একটা অশুভ একটা ক্ষেত্র তৈরি করতে পারে। শুধু বাংলাদেশ নয়, এশিয়া ও আফ্রিকার আরও অনেক দেশ থেকেই প্রতারক চক্র এভাবে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য করছে বলেও অভিযোগ আছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সজ্জা ও মান উন্নীত হলেও নিয়োগ দেয়া হয়নি প্রয়োজনীয় জনবল। 27 জন চিকিৎসক এবং 117 জন কর্মচারীর পদ শূন্য থাকায় নাটোর জেনারেল হাসপাতালে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান। এতে ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। সীমিত জনবলের সর্বোচ্চ সেবা প্রদানের দাবি সিভিল সার্জনের। আল মামুনের তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। 2022 সালে নাটোর সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত করা হয়। পরবর্তীতে জেনারেল হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয় 2024 সালের সেপ্টেম্বরে। হাসপাতালে রয়েছে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসের আলাদা ইউনিট। হাসপাতালে শয্যা সংখ্যা ও পরিষেবা বাড়ানো হলেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় জনবল। এখনও 27 জন চিকিৎসক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 117 জন কর্মচারীর পদ শূন্য। বহির্বিভাগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় রোগীদের। ল্যাব পরীক্ষার রিপোর্ট পেতে কেটে যায় 2 থেকে 3 দিন। দুর্ভোগ রয়েছে অন্তবিভাগেও। এছাড়া জনবল সংকটে পুরোপুরি চালু হয়নি হাসপাতালের নতুন ভবন। ইউনিটে নেই ডায়ালাইসিসের যন্ত্রাংশ। এই যে প্যাথোলজিতে আমরা টেস্টগুলো দিচ্ছি, টেস্টের রিপোর্টটাও কিন্তু আমরা সঠিক সময়ে পাচ্ছি না। ভালো ডাক্তার থাকতো আমাদের খুব ভালো হতো। অন্য ভবনগুলো চালু করতো, তাহলে আমাদের এরকম কষ্ট হতো না। সকালে এসে দুপুরের মধ্যে সব পেয়ে যেতাম, তাহলে আমাদের একটা কাজের জন্য একটা রোগীর জন্য বারবার আসতে হতো না। আইসিইউ ও সিসিইউ ইউনিট কবে চালু হবে তা নিশ্চিত করতে পারেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে জনবল সংকট সমাধানে দেয়া হয়েছে আশ্বাস। আশায় আছে যে এটি খুব দ্রুত পূরণ হয়ে যাবে এবং আমাদের অন্যান্য জনবলের কিছু ঘাটতি আছে, সেগুলিও তৃতীয় চতুর্থ শ্রেণী, সেগুলিও আশা করছি খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সিসিইউ হলো ভালো কার্ডিওলজিস্ট এসে যদি উদ্যোগ নেয়, আমরা আসলে পোস্টিং দেব। পোস্টিং দেওয়ার পরে ডাক্তার দরকার তো আসলে সিসির জন্য, কার্ডিয়াক সাপোর্টের জন্য 48তম বেসে যোগদান করলে লোক দিতে পারবো। নাটোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন 1,500 রোগী। অন্যদিকে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন 400 জন। সময় সংবাদ, নাটোর। 12 ফেব্রুয়ারি নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুল ছোড়া কলেজে প্রতীকী ভোট কেন্দ্রে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে অংশ নেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি। বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না। নির্বাচনের দিন সম্ভাব্য যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এ মহড়ার আয়োজন করা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কেউ কোনো রকমের শৃঙ্খলা ভঙ্গ চেষ্টা করে, তবে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছে। আর দেখছেন আপনারা যেখানে আমাদের যে প্রতিটা কেন্দ্রে সিসিটিভি রয়ে গেছেন, আপনারা বডি ক্যামের ব্যবহার দেখছেন, তারপরে ড্রোনের ব্যবহার দেখছেন, তারপরে সুরক্ষা অ্যাপের ব্যবহার দেখছেন। এগুলি দিয়ে এবার যে টেকনিক্যাল জিনিসগুলি রাখা হয়েছে, আমরা আশা করতেছি ভোটটা খুব সুষ্ঠুভাবে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট আয়োজন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে তাই সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার দুপুরে শেরপুর পরিদর্শন করতে হেলিকপ্টার নিয়ে উপস্থিত হন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় বাহিনীর ঝিনাইগাতি নির্বাচনী বেস ক্যাম্প পরিদর্শন করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন, ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ক্যাম্পের সদস্যদের দিক নির্দেশনা দেন বিজেপি প্রধান। নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ 39 বিজিবির অধীনে জেলার 5টি উপজেলায় এরই মধ্যে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারী 4 আসনের নির্বাচনী এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সৈয়দপুর উপজেলার 5টি ইউনিয়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহল কার্যক্রম পরিচালিত হয়। সিসি ক্যামেরা থাকবে যাতে কেউ কোনো প্ল্যান করতে না পারে নির্বাচন বানচাল করার।
এদিকে মৌলভীবাজারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে নির্বাচনের প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এবার জেলার সব ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭,২০২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। যারা সেকশন কমান্ডার থাকবে তাদের অস্ত্র থাকবে, সেকশন 2IC অস্ত্র থাকবে, এবং এবার ফার্স্ট টাইম আমরা প্রিজাইডিং অফিসারের সাথে একজন অস্ত্রধারী দিয়েছি। আর এর মধ্যেও থাকবে 2 জন এন্ড ইউজার হচ্ছে ভোট কেন্দ্রে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে ওরা সাথে সাথে ছবি তুলে ফেলবে অথবা আপনার ওই ভিডিও করে ফেলবে, ভিডিও করে সাথে সাথে ওরা পোস্ট করে দেবে। এর আগে সোমবার রাতে জেলার বড়লেখা উপজেলার সীমান্তে তারাদরম এলাকায় অভিযান চালায় বিজেপি। এ সময় 3টি পাইপ গান, ভারতীয় 24টি পাওয়ার জেল, 19 উচ্চ বিস্ফোরক, 23টি ডিটোনেটর এবং 15 মিটার ডিটোনেটর কর্ড জব্দ করা হয়। পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এছাড়া একই রাতে নাটোরের সিংড়ায় মোটর গ্যারেজে অস্ত্র কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় একটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম এবং কাঁচামাল জব্দ করা হয়। আটক করা হয় আব্দুল্লাহ নামে এক যুবককে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। শুল্ক নির্ধারণে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার সকালে বনানীতে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই আয়োজিত বাংলাদেশের রাজস্ব আয়ের সামগ্রিক চিত্র পর্যালোচনা শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন এনবিআরের সদস্যরা। তারা বলেন, কর আরোপে উচ্চ হার নয়, বরং রাজস্ব আহরণে ভারসাম্য জরুরি। এ সময় পিআরআই এর চেয়ারম্যান বলেন, সব সময় কর হার বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বাড়ানো সম্ভব নয়। নির্দিষ্ট সীমার পর কর বেশি করলে বিপরীত চিত্রও দেখা যেতে পারে বলে মত দেন তিনি। Simple, transparent, not complex, and then we have all a complexity এবং এসব প্রেশার দিয়ে তো রেভিনিউ পাওয়া যায় না। মানে 6.6% of GDP, যেটা that is the latest calculation of our tax GDP ratio. You can't get worse than that. এর চেয়ে খারাপ আর হওয়ার সম্ভব না। সো এখন আমাদেরকে উপরে যেতেই হবে। এখানে আপনি কখনোই ট্যাক্সেশন কার জন্য? পিপল অফ দ্য রিপাবলিক, তাই না? তো পিপলসের জন্য যেটা সবচেয়ে বেস্ট হবে সেটাই তো নিতে হবে। তো আমরা যদি সারাক্ষণ এক সাইড দেখি, একটা ওয়ান সাইড ইজ আমরা হাউ উই আর অ্যাকোয়ারিং দ্য রেভিনিউ, বাট এই রেভিনিউ তো খরচ করা হবে পিপলের জন্য, তাই না? তো পিপলের বেস্ট ইন্টারেস্টটা কোথায় সেটার জন্য আসলে ফুল সার্কেল দিয়েই দেখতে হবে। ভোরের সময় আরও থাকছে। 18 মাস পর গাজায় প্রবেশ করল মিশরে আটক 12 ফিলিস্তিনির প্রথম বাস। বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা। মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে কায়রোতে যাওয়ার অনুমতি ইসরায়েলের। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হেলথ কার্ড চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রথমে একটি স্কুল দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল হেলথ ক্লিনিক ও হেলথ কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি। আমরা আজকে যে হেলথ কার্ডটা দিব বিভিন্ন স্কুলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, এই হেলথ কার্ডের মাধ্যমে একজন বাচ্চা এবং তার পরিবার 12টা নাম করা ল্যাবে তারা 40% ডিসকাউন্টে তাদের সমস্ত ইনভেস্টিগেশন তারা পাবে। শুধু তাই নয়, যে কোনো প্রাইভেট ক্লিনিকে কোনো কারণে ভর্তি হলে সে এবং তার পরিবার সেখানে সে অনেক ডিসকাউন্ট পাবে। প্রায় 18 মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকা পড়া ফিলিস্তিনিদের প্রথম বাস। নিজ ভূমিতে ফিরে বন্দি দশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। রাফা সীমান্ত খুলে দেওয়ার পর মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। উপত্যকাটিতে দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গাজা সিটির তুফা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরের দখলদারদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গেল বছর যুদ্ধবিরতির আওতায় রাফা ক্রসিং খুলে দেওয়ার পর হাতে গোনা কয়েকজনের সঙ্গে গাজায় ফিরেছেন 56 বছর বয়সী হুদা আবু আবেদ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মিশর থেকে গাজায় ফেরার পর পুরো যাত্রাকেই তিনি বর্ণনা করেন ভয়, অপমান আর নিপীড়নের অভিজ্ঞতা হিসেবে।
لاني ما لقيتش احلى منها আমি গাজায় ফিরে এসেছি কারণ আমার দেশের গন্ধ এর বাতাসের চেয়ে প্রশান্তি আর কিছুই খুঁজে পাইনি। 56 বছর ধরে আমি এই মাটিতে গেঁথে আছি। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু গাজার চেয়ে সুন্দর কিছুই কখনো পাবো না। আমি জানি আমাকে তাঁবুতে থাকতে হবে, জানি পানি আনতে বাইরে যেতে হবে, জানি জীবনের ন্যূনতম নিশ্চয়তা নেই, তবু আমি গাজায় থাকতে চাই। اروح اعبي ميه اروح اعبي جسمه রাফা দিয়ে যাতায়াত এখনো কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। প্রায় 50 জন গাজায় ঢোকার কথা থাকলেও রাত পর্যন্ত মাত্র 3 নারী ও 9 শিশু প্রবেশ করতে পেরেছেন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা 50 জনের মধ্যে মাত্র 5 জন রোগী ও 7 জন স্বজন মিশরে যেতে পেরেছেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজার ভূখণ্ড কোনো জমির টুকরো নয়, এটি ফিলিস্তিনের জনগণের অধিকার। তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি। গাজা সিটিতে ও পশ্চিম তীরে জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের জনগণের স্বার্থ বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকের খবরের মধ্যেই আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের রণতরীর দিকে আগ্রাসীভাবে যাওয়া ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে তেহরান ওয়াশিংটনের বৈরী সম্পর্কে। গেল কয়েকদিন ধরেই দুপক্ষই একে অপরকে নানা ধরনের হুঁশিয়ারি দিয়ে আসছে। এরই জেরে ইরানের উদ্দেশ্যে বিশাল রণতরী পাঠিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরব সাগরে সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে আগ্রাসীভাবে যাওয়া ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন টিম হকিন্স দাবি করেন, যুদ্ধজাহাজ থেকে প্রায় 500 মাইল দূরে ড্রোনটির কারণে কোনো মার্কিন সরঞ্জাম বা কর্মী আহত হয়নি। যুদ্ধের সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতার ভিত্তিতে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, জাতীয় স্বার্থকে আমলে নিয়ে এই ধরনের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে রাজি না হলে তেহরানের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সূচনা এ সপ্তাহেই হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে আগামী শুক্রবার ইস্তাম্বুলে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাক্ষাৎ করবেন। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের প্রতি বিশ্বাস করা যায় না। এর মধ্যে মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠকও করেছেন। তবে ট্রাম্প এ মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না বলে জানা গেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, গেল মাসে ট্রাম্প ইরানে প্রতীকী বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করে, কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়বড়ে হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন কংগ্রেসের ভোটে অবশেষে শেষ হলো যুক্তরাষ্ট্রের আংশিক সরকারি শাটডাউনের। কংগ্রেসে পাশ হওয়া বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আইনে প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও আবাসন সহ 11টি সরকারি খাতে অর্থায়ন সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। এই বিল যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটি বিজয়ের প্রতীক বলে মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে 2টি শাটডাউনের সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও কেন্দ্রীয়ভাবে অর্থায়িত অলাভজনক সংস্থা সিপিপি সংস্কার নিয়ে আলোচনার স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর অর্থায়ন 2 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার একটি বিল পাশ করে কংগ্রেস। তবে প্রতিনিধি পরিষদ ছুটিতে থাকায় সোমবারের আগে ভোট না হওয়ায় সরকারি বিভাগগুলোতে শুরু হয় আংশিক শাটডাউন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস 217-214 ভোটে এই বিলটির অনুমোদন দেয়, আর এর মাধ্যমে শেষ হয় আংশিক সরকারি শাটডাউনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের দ্রুত ভোটে যেতে আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত আসে। বিলটি এরই মধ্যে সিনেটে পাশ হয়ে ট্রাম্পের স্বাক্ষরে আইনে পরিণত হয়েছে। ট্রাম্প জানান, এই বিল যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটি বিজয়ের প্রতীক। আমাদের সবার ভোটার আইডি থাকা উচিত। ভোটার আইডি কে না চাইবে? শুধু সেই মানুষই চাইবে না যে প্রতারণা করতে চায়। ডেমোক্র্যাটরা এই ভোটার আইডি চায় না। তারা এটা চায় না কারণ তারা প্রতারণা করতে চায়, কারণ এর বিপক্ষে থাকার কোনো যুক্তিই নেই। নতুন আইনে প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও আবাসন সহ 11টি সরকারি খাতে অর্থায়ন সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। তবে সবচেয়ে বিতর্কিত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর অর্থায়ন মাত্র 2 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে 2 নাগরিক নিহত হওয়ার পর ডিএইচএস তীব্র সমালোচনার মুখে পড়ে। ডেমোক্রেটরা অভিবাসন অভিযানে বডি ক্যামেরা বাধ্যতামূলক করা, মুখ ঢাকার মাস্ক নিষিদ্ধ করা এবং অপারেশনাল প্রোটোকলে পরিবর্তনের দাবি তুলেন। রিপাবলিকানদের মধ্যেও এই বিষয়ে মতভেদ স্পষ্ট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন ফ্রান্সের প্যারিসের এক্স অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ। ইলন মাস্ক ও এক্সের সাবেক নির্বাহীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সের প্ল্যাটফর্মটি পরিচালনার ক্ষেত্রে আইন অমান্যের অভিযোগ আনা হয়েছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন ইলন মাস্ক। প্যারিস থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। গেল বছরের জুলাইয়ে মার্কিন দনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু করে ফ্রান্স। প্ল্যাটফর্মটির অলগারিদমে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে দেশটির পুলিশ। এবার স্থানীয় সময় মঙ্গলবার প্যারিসের এক্সের অফিসে তল্লাশি চালিয়েছে ইউরোপোল ও সাইবার ক্রাইম ইউনিট। এ বিষয়ে এক বিবৃতিতে প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, এক্সের অ্যালগরিদমের অপব্যবহার ও প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের অভিযোগে গত 1 বছর ধরে চলমান তদন্তের অংশ হিসেবে এ অভিযানটি চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এক্সের অ্যালগরিদমকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন এক ফরাসি আইন প্রণেতা। তার অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্ত নেমেছে প্রসিকিউটর। অভিযোগের মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হলোকাস্ট অস্বীকারমূলক কন্টেন্ট, শিশু নির্যাতন সংক্রান্ত অবৈধ ছবি ও ডিপফেক সামগ্রী ছড়িয়ে পড়া এবং এসব কন্টেন্ট অপসারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করা। প্রয়োজনীয় নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি চালানো হয়। তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়োকারেনাকে আগামী 20 এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। এ বিষয়ে এখনও এক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। সৌদি আরবের সঙ্গে $200 কোটি জ্বালানি বিনিয়োগ চুক্তি করেছে তুরস্ক। চুক্তির আওতায় তুরস্কে বড় পরিসরে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হবে। এটি তুরস্কের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় সৌদি আরবের কোম্পানিগুলো তুরস্কে মোট 5000 মেগাওয়াট সক্ষমতার সৌর ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। প্রথম ধাপে মধ্য আনাতোলিয়ার সিভাস ও কারামান প্রদেশে 2000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলো সম্পন্ন হলে প্রায় 21 লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। 2035 সালের মধ্যে সৌর ও বায়ু বিদ্যুতে 1,20,000 মেগাওয়াট স্থাপিত সক্ষমতা অর্জনের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোরের সময় আরও থাকছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন বিসিবি পরিচালক, দিতে পারেননি কোনো প্রশ্নের সদুত্তর, ক্ষোভে ছাড়লেন কক্ষ।
মিয়ানমারের স্ক্যাম সেন্টার বা অনলাইন প্রতারণা চক্র পরিচালনাকারী কুখ্যাত মাফিয়া বাই পরিবারের 4 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আসামিরা প্রতারণা, হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল। এছাড়া বাই পরিবার দীর্ঘদিন ধরে মিয়ানমারের লাওকাইং সীমান্ত শহরে জুয়া, সাইবার প্রতারণা ও সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এর জেরে বাই পরিবারের 21 সদস্য ও সহযোগীকে দোষী সাব্যস্ত করে গুয়াংডং আদালত, যাদের মধ্যে 5 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে একজন অসুস্থ হয়ে মারা যান। প্রতিবেশী মিং পরিবার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার স্ক্যাম কার্যক্রম বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীনা প্রশাসন। বাই পরিবার তাদের নিজস্ব মিলিশিয়া চালাতো এবং 41টি কম্পাউন্ডে সাইবার প্রতারণা ও ক্যাসিনো পরিচালনা করত। এই অপরাধে 6 জন চীনা নাগরিক মারা গেছে, একজন আত্মহত্যা করেছে এবং অনেকে আহত হয়েছে। বাই পরিবারের বিরুদ্ধে নিজস্ব মিলিশিয়া চালানোরও অভিযোগ রয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে -20 ডিগ্রি তাপমাত্রায় জমে যাওয়া পানিতে ভেসে থাকার নতুন অভিজ্ঞতায় মেতেছেন বাসিন্দারা। বিশেষ স্যুট পরে আইস ফ্লোটিং নামের এই কার্যক্রমে বরফের গর্তে নামেন তারা। স্ক্যান্ডিনেভিয়া থেকে আসা এই ধারণা এবারই প্রথমবার মস্কোতে আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে থাকা পানিতে বিশেষ স্যুট পরে ভেসে থাকছেন অংশগ্রহণকারীরা। বরফ কেটে তৈরি করা গর্তে নামার পর পানিতে শুয়ে বা ভেসে সময় কাটাচ্ছেন তারা। রাশিয়ার রাজধানী মস্কোতে প্রথমবারের মতো চালু হলো আইস ফ্লোটিং। এই কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে সামুদ্রিক উদ্ধার কাজে ব্যবহৃত বিশেষ স্যুট। 6 মিলিমিটার পুরু ওয়াটারপ্রুফ নিউপ্রেন দিয়ে তৈরি এসব স্যুট শরীর উষ্ণ রাখে এবং পানিতে ভেসে থাকতে সাহায্য করে। আয়োজকদের দাবি, স্যুটগুলো 6 ঘন্টা পর্যন্ত শরীরের তাপমাত্রা ধরে রাখতে সক্ষম। রাশিয়ার উত্তরাঞ্চল ও স্ক্যান্ডিনেভিয়ায় জনপ্রিয় আইস ফ্লোটিং এবার শহরের কেন্দ্রেই চালু করা হয়েছে। আমরা অন্য অঞ্চলে এই ধরনের আয়োজন দেখেছি, তাই মস্কোর মতো বড় শহরের কেন্দ্রেই এটি চালু করার সিদ্ধান্ত নেই। অংশগ্রহণকারীরা জানান, পানিতে নামার সময় সামান্য ঠান্ডা লাগলেও দ্রুতই শরীরের চারপাশে উষ্ণতা অনুভূত হয়। কেউ কেউ বলছেন এটি সাঁতার নয়, বরং শূন্য মধ্যাকর্ষণের মতো অনুভূতি। অনেকের কাছে আবার এটি শীতের মধ্যে এক ধরনের ভিন্ন বিনোদন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদন বলছে, শেখ হাসিনার পতনের পর এই ভোট শুধু ক্ষমতা বদলের নয়, বরং রাষ্ট্র কাঠামো সংস্কারের পরীক্ষাও। বিশ্লেষকদের ধারণা, নতুন সরকারকে দুর্বল অর্থনীতি, নিরাপত্তা সংকট, সামাজিক অবক্ষয়ের মতো নানা সমস্যা সামাল দিতে হবে। এছাড়াও প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতার চিত্রও তুলে ধরা হয়। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন, আর কিছুদিন পরই গণঅভ্যুত্থান পরবর্তী দেশের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে তুলে দেবে অন্তর্বর্তী সরকার। বহুল প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে যেমন উৎসাহের কমতি নেই, তেমনি কমতি নেই জটিলতারও। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। এতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর সরকারকে দেশের ভেতর ও বাইরে বেশ কিছু চ্যালেঞ্জ সামাল দিতে হবে। এর মধ্যে দেশের ভেতরে দুর্বল প্রতিষ্ঠান, ধীরগতির অর্থনীতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নানা সামাজিক চাপের কথা উঠে এসেছে। দেশে উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। দেশের বাইরে ভারতের সঙ্গে সম্পর্ক, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান থেকে দূরত্ব বজায় রাখা এবং 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। গুরুত্বপূর্ণ নির্বাচন এগিয়ে আসছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যায়ের সমাপ্তি ঘটছে শিরোনামে প্রকাশিত এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, অর্থনীতি স্থিতিশীল রাখা, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য বজায় রাখা এবং জুলাই সনদ প্রণয়ন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন। তবে আইন শৃঙ্খলা খাতে সংস্কার প্রায় অগ্রগতি পায়নি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে আরও বলা হয়, এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। বিএনপি অভ্যন্তরীণ কোন্দল ও দুর্নীতির অভিযোগে চাপে থাকলেও তারেক রহমানের প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে সহানুভূতির আবহ কিছুটা শক্তি জুগিয়েছে। অন্যদিকে জামায়াত ছাত্র রাজনীতি ও সামাজিক কল্যাণমূলক ভাবমূর্তি দিয়ে তরুণ ভোটারদের কাছে বিকল্প হিসেবে উঠে আসছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
অস্থিরতা ভর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। একের পর এক নেতিবাচক খবরে টালমাটাল বিসিবি। ক্রিকেটারদের সঙ্গে নানা ইস্যুতে পরিচালকের দূরত্বের পর এবার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে না পেরে চলে যান তিনি। অন্যদিকে নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে রিপোর্ট জমা পড়লেও তা এখনও প্রকাশ করেনি বোর্ড। উল্টো হাইকোর্টের রুলের পর তড়িঘড়ি করে প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ রিটকারীর আইনজীবীর। বাংলাদেশের ক্রিকেট চলছে এক উল্টো উটের পিঠে। নির্বাচন থেকে শুরু করে বোর্ড পরিচালনা সব জায়গাতেই একের পর এক তালগোল পাকিয়ে ফেলছেন আমিনুল ইসলাম বুলবুল। কোনো কিছুই যেন ঠিক নেই ক্রিকেট বোর্ডের। মাটি চুরি হয়ে যাচ্ছে মাঠ থেকে, ওয়াকিটকি নেই হয়ে যাচ্ছে স্টোর থেকে। ক্রিকেটারদের সঙ্গে কথার দ্বন্দ্বে জড়াচ্ছেন পরিচালকরা, যেন একজন আরেকজনের চিরশত্রু। কোনো কিছুই যখন ঠিক করতে পারছেন না নিজেরা, তখন সব রাগ উগরে দিচ্ছেন সাংবাদিকদের উপর, যেন যত দোষ নন্দ ঘোষ। গ্রাউন্ডস কমিটির বিশাল এক প্রজেক্ট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজিয়ে ঘণ্টাখানেক আলোচনার পর বাজেট নিয়ে প্রশ্নে নিশ্চুপ চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সিকিউরিটি অ্যাসেসমেন্ট হয়েছে কিনা, সাংবাদিকরা সরেজমিনে কার্যক্রম দেখতে যেতে পারবেন কিনা, কোনো প্রশ্নেরই উত্তর নেই পাইলটের কাছে। এটা তো বেসিক্যালি আমি গ্রাউন্ডস রিলেটেড, মাঠ রিলেটেড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি। ক্রিকেটের মানে মাঠের কে কোথায় যাবে আসবে, এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়বে? নিজেদের অক্ষমতা ঢাকতে সাংবাদিকদের উপর চড়াও হওয়া বিসিবিতে নতুন কিছু নয়। এর আগেও পাপনের বোর্ডে হরহামেশাই ঘটতো এসব ঘটনা, কিন্তু নতুন দিনে নতুন বোর্ডও বের হতে পারেনি সেই রীতি থেকে। সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি, আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? তাই তো প্রশ্ন পছন্দ না হওয়ায় সংবাদ সম্মেলন থেকে এক প্রকার পালিয়ে গেলেন আব্দুর রাজ্জাক এবং পাইলট। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। ঝামেলা যে এক জায়গায় তা কিন্তু নয়। নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়েও টালবাহানা চলছে ক্রিকেট বোর্ডে। 2 দফা সময় বাড়িয়ে 31 জানুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কথা মতো হয়নি কাজ। শেষে হাইকোর্টের রিট হলে তড়িঘড়ি করে সোমবার প্রতিবেদন জমা পড়ে বিসিবিতে। তবে তা প্রকাশ করার কোনো লক্ষণ নেই বিসিবির, যদিও তাদের গঠিত তদন্ত কমিটি নিয়ে এই প্রশ্ন তুলেছেন খোদ উচ্চ আদালত। নিঃসন্দেহে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এ ম্যান ক্যানট বি এ জাজ ফর হিজ ওন কজ। আপনি যেই কমিটির বিরুদ্ধে অভিযোগ, সেই কমিটির কোনো কর্তা ব্যক্তিকে আপনি সেই কমিটিতে রাখতে পারেন না। যার কারণে আমি প্রথম আলো আপনার রিপোর্ট করেছিল যে অন্তত 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে কমিটিতে রাখা হোক। কেন এই কথাটা এসছে? যে নিরপেক্ষতার প্রশ্নটার জন্য। তো আপনি যেই কাজটা করেছেন, ক্রিকেট বোর্ড বায়াসড হয়ে এই কাজটা করেছেন। এই যে কমিটি, আমরা তো জানি না রিপোর্টটা কি দিয়েছেন, কেউ দায়ী কিংবা দায়ী না আমরা এটাও কিন্তু জানি না। ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা, এরপর তার পরিচালক এবং ক্রীড়া সাংবাদিক। তাই দিন শেষে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব কোনো সুফল বয়ে আনবে না দেশের ক্রিকেটে। বিষয়টা যত দ্রুত বুঝতে পারবেন পাইলটরা, ততই মঙ্গল বাংলাদেশের ক্রিকেটের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপের জন্য প্রস্তুতি শুরু করেছে দলগুলো। আজ প্রথম দিন অনুশীলন করেছে দুরন্ত একাদশ এবং ধূমকেতু একাদশ। সকাল 10টা থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি গ্রাউন্ড অনুশীলন শুরু করে আকবর আলীর দুরন্ত একাদশ। বিপিএল চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকারের অধীনে নেটে ব্যাটিং বোলিংয়ে ঝালিয়ে নেন ক্রিকেটাররা। নাহিদ রানা থাকলেও বোলিং মার্কে খুব বেশি সময় দেননি এ পেসার। তার চেয়ে ক্যাচিং অনুশীলনেই ব্যস্ত ছিলেন তিনি। অন্য পাশে হান্নান সরকারের সঙ্গে নিবিড়ভাবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে গেছেন আকবর আলী। বোলিংয়ে ব্যস্ত ছিলেন রিপন মণ্ডলরা। টানা 2 ঘন্টা অনুশীলন শেষে বাড়ির পথ ধরেন সবাই। পরে দুপুর 2:30টার দিকে আসে ধূমকেতু একাদশ। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে নেটে ঘাম ঝরান ক্রিকেটাররা। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকায় শুরুতে গা গরম করে নেন সবাই। এরপর শুরু হয় নেট অনুশীলন। বিশ্বকাপের পরিবর্তে এ টুর্নামেন্ট নিয়ে বেশ সিরিয়াস ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এক লাফে বোলারদের র্যাঙ্কিংয়ে 206 ধাপ এগিয়েছেন পেসার মারুফা আক্তার। ক্যারিয়ার সেরা অবস্থানে আরেক ক্রিকেটার সোবহানা মুস্তারি। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে দলের পারফরমেন্সের সঙ্গে ক্রিকেটারদের পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। 7 ম্যাচে 262 রান করা সোবহানা ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ব্যক্তিগত নৈপুণ্যের কারণে র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে 36 নম্বরে এই ব্যাটার। বোলারদের তালিকায় মারুফার মতো উন্নতি হয়েছে নাহিদা আর স্বর্ণা আক্তারেরও।
নাহিদা 28 নম্বরে আর স্বর্ণার অবস্থান 74-এ। এছাড়া 3 ধাপ এগিয়ে অধিনায়ক জ্যোতি আছেন 19তম স্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই উইকেট কিপার ব্যাটারের অবস্থানই সবচেয়ে এগিয়ে। আইসিসির বাইরে গিয়ে বিদ্রোহী সংগঠন গড়ার হুঁশিয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফের। বললেন, ভারতের কাছে জিম্মি হয়ে আছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। বিসিসিআই এর মনে রাখতেই শুধু ব্যস্ত থাকে আইসিসি। টুইট বার্তায় ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় আলাদা সংগঠন প্রয়োজন বলে জানান তিনি। এদিকে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের সম্প্রচার সত্ত্ব ভারতে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান দল। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে লাহোরে 3 ম্যাচের টি-20 সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছে মেন ইন গ্রিন। তবে সিরিজ জয়েও স্বস্তিতে নেই দেশটির ক্রিকেটাররা। বাংলাদেশকে সমর্থন দিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ম্যাচ বয়কট করেছে পিসিবি। এ ঘটনার পর থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো লাভা উদ্গীরণ হচ্ছে দুদেশের সম্পর্কে। গত 3 জানুয়ারি মুস্তাফিজকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরদিনই ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল বিসিবি। তবে ভারতে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এমন কোনো বিষয় খুঁজে না পাওয়ায় বাংলাদেশের দাবি নাকচ করে দেয় আইসিসি। বিসিবিকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পিসিবি। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ না হলে প্রায় 6,000 কোটি টাকা ক্ষতি হবে আইসিসির। তাই পিসিবিকে আইসিসি নমনীয় করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বলেও খবর প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যম। তবে নমনীয় হওয়া তো দূরে থাক, উল্টো নতুন সুর পাকিস্তানের। ভারতের স্বার্থ সবসময় বড় করে দেখে আইসিসি। বিসিসিআই এর স্বার্থের জন্য সবকিছু মেনে নিতে প্রস্তুত থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই এবার আইসিসিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। তার দাবি, ভারতের কাছে জিম্মি আইসিসি। এক টুইট বার্তায় তিনি জানান, ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন। আমি মনে করি ক্রিকেটের জন্য নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে আইসিসি। এদিকে দুদেশের বৈরী সম্পর্কের কারণে ভারতে পাকিস্তান সুপার লিগের আগামী আসরের সম্প্রচার সত্ত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল এর সবশেষ আসরের ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছিল সনি স্পোর্টস ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। আগামী আসর থেকে ভারতের এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি রাখবে না বলে জানিয়েছে পিসিবি। গত বছর পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মৌসুমের মাঝপথে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারতের এ দুই প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসএল এর পুরনো ভিডিওগুলো মুছে ফেলেছিল ফ্যানকোড। নতুন করে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হওয়ায় এবার পিএসএল ভারতে সম্প্রচার না করারই সিদ্ধান্ত নিয়ে নিল পিসিবি। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পয়েন্ট টেবিলে বড় ধাক্কা খাবে পাকিস্তান। পূর্ণ পয়েন্ট পাওয়ার সঙ্গে নেট রান রেটে বড় বোনাস পাবে প্রতিপক্ষ, যে কারণে বাকি ম্যাচগুলো জিতলেও পরের রাউন্ডে যেতে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে পাকিস্তানকে। আশঙ্কা আছে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি থেকে শাস্তি পাওয়ারও। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই লড়াইয়ে অন্য কোনো দলগুলোকে পাশে পাচ্ছে না দেশটি। ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব বহু আগেই পড়েছে ক্রিকেট মাঠে। তবে এবার নতুন করে সেই বৈরিতায় ঘি দিয়েছে বাংলাদেশের সঙ্গে আইসিসির দ্বিচারিতা। নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় বাংলাদেশও ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানালে কোনো বাদ বিচার ছাড়াই বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয় টাইগারদের। এমন অনৈতিকতায় পাকিস্তানকে পাশে পেয়েছে টাইগাররা। বাংলাদেশকে আইসিসি বাদ দেয়ায় গুঞ্জন ছিল পাকিস্তানও বয়কট করবে বিশ্বকাপ। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে। ভারত ম্যাচ বয়কটের প্রভাব নানাভাবে পড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপে। পুরো আসর বয়কট না করে একটি ম্যাচ বয়কটের প্রভাবে পাকিস্তানের জন্য কতটুকু কঠিন হবে পরবর্তী রাউন্ডে যাওয়া। পাকিস্তানের ম্যাচ বয়কট করা মানে ভারত ওয়াকওভার পাবে এই ম্যাচে।
অর্থাৎ টস করার সময় ভারত অধিনায়ক উপস্থিত থাকবেন আর পাকিস্তান অধিনায়ক উপস্থিত না থাকলে পূর্ণ 2 পয়েন্ট পাবে প্রতিপক্ষ। শুধু তাই নয়, ওয়াকওভার পাওয়ার মানে প্রতিপক্ষ পুরো ইনিংস খেলে 0 রান করেছে হিসেবে ধরে নেওয়া হবে। ফলে নেট রান রেটে বড় লাফ দিবে ভারত আর পাকিস্তান পিছিয়ে পড়বে, যার ফলে কঠিন হয়ে যাবে আসরের বাকি ম্যাচগুলো জিতেও পরের রাউন্ডে যাওয়া। এই ম্যাচ পণ্ড হলে আইসিসির প্রায় 25 থেকে 30 মিলিয়ন ডলার লস হবে। ফলে এর প্রভাব পড়বে আইসিসির দেশগুলোর মাঝেও। একইভাবে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। আইসিসি চাইলে আইনিভাবে পাকিস্তানের কাছে সেই ক্ষতিপূরণ দাবি করতে পারে। এমনকি পাকিস্তানের বার্ষিক রেভিনিউর 70 থেকে 80% কমিয়ে দিতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির গঠনতন্ত্রের আর্টিকেল 2.4 ডিতে বলা হয়েছে সংস্থাগুলোকে সরকারি হস্তক্ষেপের প্রভাব মুক্ত থাকতে হবে। এখানে সরকারের হস্তক্ষেপের কারণে শাস্তি আসবে কিনা পাকিস্তানের উপর। সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির মতে সরকারের সিদ্ধান্ত পিসিবির উচিত হবে মেনে চলা, যদিও সিলেক্টিভ পার্টিসিপেশন আইসিসির আইন লঙ্ঘন হিসেবেই ধরা হবে। 1996 ও 2003 সালে অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় ভ্রমণ করেনি, কিন্তু শ্রীলঙ্কায় নিরপেক্ষ ভেন্যু হওয়ার পরও এবার পাকিস্তান ম্যাচ বয়কট করা সম্পূর্ণ আইসিসির নিয়ম ভঙ্গ হিসেবে ধরা হবে। এদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই লড়াইটা একেবারে নিঃসঙ্গ, কারণ কোনো বোর্ডকেই পাশে পাচ্ছে না পিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে এবার ভিন্ন ভূমিকায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা বললেও নারী এশিয়া কাপ রাইজিং স্টারে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এই দিক। এমন দ্বৈত আচরণের সমালোচনার মুখে মহসিন নাকভির বোর্ড। এদিকে পাকিস্তান কি বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে কিনা তা নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক। টি-20 বিশ্বকাপে মানুষের কৌতূহল এখন মাঠের বাইরের ইস্যু নিয়ে। যখন চুলচেরা বিশ্লেষণ করার কথা দলগুলোকে নিয়ে, তখন সবাই ব্যস্ত ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের কথা থাকলেও নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান নারী এ দল। মজার বিষয় হলো টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল ভারত পাকিস্তানের ম্যাচটি। একই দিনে নারী এশিয়া কাপ রাইজিং স্টারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা। ছেলেদের ম্যাচ বয়কটের কথা শোনা গেলেও নারী এ দলের এ ম্যাচ নিয়ে নিশ্চুপ ভূমিকায় পিসিবি। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট সামনে রেখে নারী এ দল ঘোষণা করা হলেও ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো আলোচনা হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের, যা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। এই গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে আরব আমিরাত ও নেপাল। এদিকে এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত না জানালেও এই সমস্যা সমাধানে আগে থেকেই পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালাচ্ছে আইসিসি। কারণ টুর্নামেন্টের আর্থিক আয়ের একটি বড় অঙ্ক নির্ভর করছে এই ম্যাচের উপর। তাই পাকিস্তানের সিদ্ধান্ত থেকে সরে আসতে সব ধরনের চেষ্টা চালাবে আইসিসি। এখন প্রশ্ন একটাই, পাকিস্তান কি বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে কিনা? আইসিসি নিয়মেই বা কি আছে? নির্দিষ্ট কোনো ম্যাচ না খেলা নিয়ে আইসিসির সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এতে যদি এক ম্যাচ নাও খেলা হয় তাতে পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কোনো নিয়ম নেই। যদি শেষ পর্যন্ত ম্যাচ খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানায় তাহলে ম্যাচটি ওয়াক ওভার হিসেবে গণ্য করা হবে। এতে 2 পয়েন্ট পেয়ে জয়ী হবে ভারত। তবে এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে আইসিসি, আর সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির শাস্তির মুখেও পড়তে পারে পিসিবি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ভারতের কাছে দ্বিপাক্ষিক সিরিজে পাত্তা না পেলেও নিজেদের ইতিহাসে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। আর দলটার এমন আত্মবিশ্বাসের কারণ নিজেদের অভিজ্ঞ স্পিন বিভাগ। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন কিউই লেগ স্পিনার ইশ সৌধি। 8 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরুর প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন নিজেদের অনেকটা আড়ালে রেখেই প্রস্তুতি সারছে নিউজিল্যান্ড। মুম্বাইয়ে চলছে কিউইদের বিশ্বকাপ ক্যাম্প। যদিও এই সংস্করণে সুখস্মৃতি নেই ব্ল্যাক ক্যাপসের। সর্বোচ্চ সাফল্য 2021-এর ফাইনাল, সেমিফাইনাল খেলার অভিজ্ঞতাও 4 বার। তবে ওই যে আরাধ্যের বিশ্বকাপ, সেটাই এখনও ছুঁয়ে দেখতে পারেনি নিউজিল্যান্ড। তবে এবার তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে শক্তিশালী স্পিন বোলিং ডিপার্টমেন্ট। 5 স্পিনার ইশ সৌধি আর মিচেল স্যান্টনারের বিশ্বকাপ অভিষেক ঘটেছিল এই ভারতেই 10 বছর আগে। এবারের আসরেও কিউইদের ভাগ্য নির্ধারণ করবেন এই দুজন।
ভাবতেই অবাক লাগে 10 বছর পার হয়ে গেছে, এখন অনেক অভিজ্ঞ আর পরিণত হলেও কিছু ক্ষেত্রে তো নিজেকে বাচ্চাই মনে হয়। তবে অভিজ্ঞতাটা দারুণ। নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা বরাবরই স্বপ্ন ছিল, এবারও তাই। টুর্নামেন্টের শুরুতে দারুণভাবে করতে চাই। তবে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়নি কিউইদের। ভারতের কাছে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ হার, যদিও ওই অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন সৌধি। ভারত নিজেদের কন্ডিশনে দুর্দান্ত। ওই সিরিজে উইকেট ফ্ল্যাট ছিল, বাউন্ডারিও ছোট। হয়তো বিশ্বকাপেও এমনটাই হবে, তাই হারলেও ওই অভিজ্ঞতা কাজে লাগবে। একইভাবে খেলতে পারলে এই টুর্নামেন্টে ভালো করার সম্ভাবনা আছে। গ্রুপ ডিতে কিউইদের পরীক্ষা শুরু আফগানিস্তান ম্যাচ দিয়ে। দুই দলেরই মূল শক্তিটা স্পিন বিভাগে। সৌধি চান জয় দিয়ে আসর শুরু করুক তার দল নিউজিল্যান্ড। আফগানিস্তানের মতো আমাদের স্পিন ইউনিটও শক্তিশালী। অনুশীলনে সবাই আলাদা করে কাজ করছে স্পিন নিয়ে। কেবল শেষ সিরিজ নয়, বরং এই ফরম্যাটে সবার অভিজ্ঞতা কাজে লাগানোটা গুরুত্বপূর্ণ। এর আগে ওয়ার্ম আপ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে তাদের 4 ম্যাচের 3টাই অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। সিরিজের তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 12 রানে হারিয়েছে ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 128 রান করে থ্রি লায়ন্স। লক্ষ্য তাড়া করতে নেমে 116 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। টি-20 বিশ্বকাপের আগে 3 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ততার সঙ্গী হল শ্রীলঙ্কার। পাল্লা কেলেতে শুরুতে ব্যাট করতে নেমে বেন ডাকেটের উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাকব বেথেলও ফেরেন দ্রুত। বিপদে দলের কাণ্ডারি হতে পারেনি টম ব্যান্টন ও হ্যারি ব্রুক। 25 রান করে শুরুর ধাক্কা কিছুটা সামাল দেন জশ বাটলার। তবে স্যাম কারানের 48 বলে 58 রানের সুবাদে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 128 রান তোলে ইংল্যান্ড। 24 রানে 5 উইকেট নেন দুষ্মন্ত চামিরা। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। জ্যাকব বেথেল ও উইল জ্যাক্সের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ 26 রান আসে কুশল ম্যান্ডিসের ব্যাটে। এছাড়া পাথুম নিশাঙ্কা করেন 23 রান। ব্যাটারদের ব্যর্থতায় 3 বল বাকি থাকতেই 116 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ম্যাচ সেরা ও সিরিজ সেরা 2 পুরস্কারই পেয়েছেন স্যাম কারান। টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের ভারতে না যাওয়া ভিন্ন পরিস্থিতি। তার মানে এই না অন্য খেলাগুলো একই কারণে অনিশ্চয়তায় পড়বে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবাইদুর রহমান রানা। বিশ্ব র্যাঙ্কিংয়ের কথা বিবেচনা করেই বাংলাদেশের সব টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। নিরাপত্তা ইস্যু, এরপর বিসিসিআই বিসিবি জলখোলা। ফলস্বরূপ টি-20 বিশ্বকাপের বাইরে বাংলাদেশ। এমন পরিস্থিতির মাঝেই শুটিং দলকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জিও দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে ভারতে গিয়ে অনুশীলনও শুরু করেছেন রবিউল ইসলাম। শুটিং স্পোর্টস ফেডারেশনের সূত্র মতে সেখানে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে না বাংলাদেশের। রেঞ্জে নামার আগে দিব্যি নিজেকে ঝালিয়ে নিচ্ছেন লাল সবুজ প্রতিনিধি। বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। খেলার সাথে তো আমরা রাজনীতিটা জড়াতে চাই না, তারপর কিছু কিছু ক্ষেত্রে তো চলে আসে পরিবেশ পরিস্থিতির জন্য। তো যে কোনো কারণেই হোক, ক্রিকেটটা হয়তো ওইটা অনেক বেশি হাইলাইটেড হয়েছে এবং সেটা নিয়ে হয়তো একটা বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো সরকারকে কিছু একটা ডিসিশন নিতে হয়েছে। তার মানে এই না যে আমাদের সব খেলাই এইসব পরিস্থিতির জন্য বন্ধ হবে। ক্রীড়া বিশ্বের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে হলে র্যাঙ্কিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাথলিটরা টুর্নামেন্টের বাইরে থাকলে হারায় রেটিং পয়েন্ট, পরবর্তীতে যা প্রতিবন্ধকতার কারণ হয় পার্টিসিপেশনে। এই দিক বিবেচনা করে হলেও সব ইভেন্টেই বাংলাদেশের অংশ নেওয়া উচিত বলে মনে করেন বিওএ মহাসচিব। আমাদেরকে তো অ্যাকচুয়ালি আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে হবে, নাহলে তো আমরা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছনে চলে যাব। পরবর্তীতে আমরা হয়তো এখন হয়তো ভারতে হচ্ছে, পরবর্তীতে যখন অন্য কোথাও হবে তখন সেখানে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের র্যাঙ্কিং না থাকলে আমরা সেখানে পার্টিসিপেট করতে পারবো না। তো সব কিছু বিবেচনা করেই হয়তো আমাদেরকে এটা করতে হবে। সোজা ভাষায় বলতে গেলে রাজনীতির শিকার দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গন, যার ফলে 7 বছর হতে চললেও পরবর্তী এসএ গেমস আয়োজন করা সম্ভব হচ্ছে না। সবাই যদি অলিম্পিকের মূলনীতি মেনে চলেন তাহলে এই অচলাবস্থা অনেকটাই দূর করা সম্ভব। সারা পৃথিবীতেই পলিটিক্যালি একটু ক্রাইসিস যাচ্ছে, তো এটা কেটে যাবে।
তো ক্রীড়াঙ্গনে পলিটিক্সটা থাকা আমার ব্যক্তি একদম সম্পূর্ণ ব্যক্তিমত থাকাটা শোভনীয় না, এখানে না থাকাটাই আমাদের কাম্য। এই যেমন এই সারা দুনিয়ার সবাইকে একটা জায়গায় একত্রিত করার জন্যই তো একসময় অলিম্পিকের একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে সবার সাথে সবার যাই সম্পর্ক থাকুক, খেলার মাধ্যমে যাতে সবার সাথে সবার হৃদ্যতা আসে সেজন্য করা হয়েছিল। তা আমি মনে করি আমাদের ওই জিনিসটা সবাইকে মনে রেখে কাজ করলেই আর আগামী দিনগুলোতে এটা দেখতে হবে না। অনিশ্চয়তা থাকলেও শিগগিরই এসএ গেমস নিয়ে পরিকল্পনা হাতে নেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। এজন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থাও করেছে বিওএ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবল দল। রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:15টায়। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন লাল সবুজ। এবারের আসরেও শিরোপার দৌড়ে এগিয়ে পিটার বাটলারের দল। প্রথমে ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জয়, এরপর ভারতকেও 2-0 ব্যবধানে হারিয়ে ফাইনালের পথ সহজ করে রেখেছে নারীরা। এ ম্যাচে ড্র করলেই কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশের নিশ্চিত হয়ে যাবে শেষ ম্যাচের টিকিট। তবে আত্মবিশ্বাস ধরে রাখতে জয়ের বিকল্প কিছু ভাবছে না লাল সবুজ। অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বপ্নে বুঁদ পিটার বাটলার বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের আগে পুরো দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশ বদলে যাওয়ার আশা সাধারণ মানুষের। আজ বরিশাল সফর ঘিরে আনন্দ মিছিল। সব পরিষ্কার হওয়ার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ব্যবসা করছে একটি দল, অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। শেরপুর 3 আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু। 12 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে পুরো দেশ। সুষ্ঠু ভোটে স্থিতিশীলতার আশা সাধারণ মানুষের। পরাজিতরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় না এলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ার শঙ্কা। এবং পবিত্র শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত। দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শাহজিন। ধন্যবাদ নিবিড়। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।